আসসালামু আলাইকুম। আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক গণিত, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমি তোমাদের গণিত বইয়ের যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা। প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা সম্পর্কে তোমাদের কিছু আমি আজকে আলোচনা করব, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ গণিত বিষয় জানতে গেলে। প্রথমেই আমি যদি আসি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কাকে বলে সেটা আগে আমাদের জানতে হবে। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 ইত্যাদি অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যা বলে। অখণ্ড সংখ্যা বলতে এখানে বলা হয়েছে যে ভগ্নাংশ নয়। অখণ্ড বলতে কি একবারে পূর্ণ সংখ্যাগুলো হতে হবে। পূর্ণ সংখ্যাও বলা যাবে না, অখণ্ড সংখ্যা নয়, অর্থাৎ এরকম সংখ্যা হওয়া যাবে না, 3/4 এরকম সংখ্যা হওয়া যাবে না। তাহলে 1 2 3 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বলে কখন, যদি সংখ্যাগুলো অখণ্ড না হয়। তাহলে আমি পুরা সংখ্যাটা কিভাবে বলতে পারি? 1 2 3 4 5 6 7 ইত্যাদি অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। এখন স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু দেখা যাবে যেমন 1 2 3 4 5 6 7 8, আমি ইত্যাদি কিছু সংখ্যা নিছি। 1 2 3 4 5 6 7 8 আমি সংখ্যা নিছি। এর মধ্যে থেকে যদি আমি বিবেচনা করি, যেমন 1 3 5 7, আবার যদি জোড়গুলো নেই 2 4 6 8, তো এখানে জোড় সেট একটা বোঝানো হয়েছে নিচ দিয়ে, যেটা আমি দেখাইছি এটা হচ্ছে বিজোড়, আর উপর দিয়ে যেটা আমি দেখাইছি এটা হচ্ছে জোড়। এখানে জোড় বিজোড়। আবার দেখা যাচ্ছে কি এখানে আমি যদি 1 2 3 5 7 নেই, এই সংখ্যাগুলো হচ্ছে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। আর যদি আমি 4 লিখি, 6 8, এই সংখ্যাগুলো আবার কি? যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার মধ্যে বেশ কিছু সংখ্যা আছে। যেমন প্রথমে আমি যদি বলি বিজোড় সংখ্যার সেট যদি বলি, তারপরেও এখান থেকেই নেওয়া যাবে। আবার জোড় সংখ্যার সেট যদি বলি, তারপরেও এখান থেকে নেওয়া যাবে। আবার মৌলিক সংখ্যাও এখান থেকে নেওয়া যাবে। মৌলিক সংখ্যার সেটের ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়। মৌলিক সংখ্যার সেট যদি বলে, তারপরেও ওই স্বাভাবিক সংখ্যা থেকে বেছে নেওয়া যাবে। আবার যৌগিক সংখ্যার সেট যদি বলে, এখান থেকেও নেওয়া যাবে। এখন কথা হচ্ছে কি, মৌলিক সংখ্যাটা কাকে বলে? যে সংখ্যাকে ভাঙানো সম্ভব নয়, মানে ভাঙানো যাবে না, তাকে মৌলিক সংখ্যা বলে। যৌগিক সংখ্যা হচ্ছে কি, যে সংখ্যা হচ্ছে বিভাজ্য, অর্থাৎ ভাঙানো যাবে। তাহলে মৌলিক সংখ্যা কি? এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। যৌগিক সংখ্যা হচ্ছে 2 এর অধিক সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, তাকেই আমরা যৌগিক সংখ্যা বলবো। তো যৌগিক সংখ্যা বলবো। এর মাঝখানে একটা বিষয় আছে, সহমৌলিক সংখ্যা কাকে বলে? সহমৌলিকটা হচ্ছে কি? আমরা দুইটা সংখ্যা, যে কোনো দুইটা সংখ্যা যদি আমি বিবেচনা করি, 2 এবং 3, এই দুইটা সংখ্যা যদি আমি বিবেচনা করি, কখন আমি বলতে পারবো যে সংখ্যাগুলো সহমৌলিক কিনা? যদি 2 এর অধিক সংখ্যা দেওয়া থাকে, যদি 2 এর অধিক, এখানে 2 আছে 3, এখানে দুইটি সংখ্যা আছে, 3টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে। 2 এর অধিক যদি সংখ্যা থাকে, 2 বা ততোধিক সংখ্যার গসাগু যদি 1 হয়, 2 বা ততোধিক সংখ্যার গসাগু যদি 1 হয়, তাহলে তারা পরস্পর সহমৌলিক হবে। আমি আবার বলতেছি, দুইটি সংখ্যা বা 2 এর অধিক সংখ্যার যদি গসাগু 1 হয়, তাহলেই তারা পরস্পর সহমৌলিক। তাইলে আমরা কি শিখলাম? এইখানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে ন্যাচারাল নাম্বার ইংরেজিতে বলা হয়। ওই জন্য স্বাভাবিক সংখ্যাকে বড় হাতের অর্থাৎ
ক্যাপিটাল লেটারের বড়হাত এন দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা স্বাভাবিক সংখ্যা শিখলাম। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? 1 2 3 4 5 6 7 ইত্যাদি অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তো আমরা যদি কিছু স্বাভাবিক সংখ্যা নেই, এইখান থেকে জোড় সংখ্যা পাওয়া যাবে, বিজোড় সংখ্যা পাওয়া যাবে, মৌলিক সংখ্যা পাওয়া যাবে, যৌগিক সংখ্যা পাওয়া যাবে এবং এখান থেকেও আমরা সহমৌলিক বিষয়টিও আমরা ধারণা পেতে পারি। তো এখন আসি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আমি যদি সংখ্যা রেখার সাহায্যে আমি যদি এটা প্রকাশ করি, এটা হচ্ছে আমরা সংখ্যা রেখার মাঝখানের যে বিন্দুটা, এটাকে আমরা বলি সবসময় মূলবিন্দুর হাতের ডান দিকে যাবে প্লাস 1 2 3 4 5 ইত্যাদি, বাম দিকে আসবে -1। তাহলে 1 2 3 4 5 6 -1 -2 -3 -4 -5 -6, অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এখন এটাকে যদি পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমি যদি এটাকে লিখি তাহলে সেড আকারে, তাহলে কি হবে? 0 +-1 +-2 +-3 +-4 +-5 +-6। তাহলে এই যে আমি সংখ্যা রেখার মাধ্যমে যে সংখ্যাটা আমি প্রকাশ করছি, এটা মূলত হচ্ছে পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ওই জেডটা যদি একটা সেট আকারে প্রকাশ করা হয়, যদি বলা হয় যে পূর্ণ সংখ্যার সেট, তাহলে জেড ইকুয়াল আমাকে লিখতে হবে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার সেট। তাহলে আমি কি লিখব? 0 +-1 +-2 +-3 +-4 ইত্যাদি। তো পূর্ণ সংখ্যা গেল। এখন আমরা আসবো কি? ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যাটা হচ্ছে আমরা বিভিন্নভাবে শিখে আসছি ছোট থেকেই, ক্লাস 3 4 5 এই আমরা ভগ্নাংশ সম্পর্কে ধারণা পেয়েছি। কিন্তু আগে যে ভগ্নাংশ শিখছি তার মধ্যে এইখানে একটু পার্থক্য আমরা লক্ষ্য করব। সেটা হচ্ছে ভগ্নাংশ হচ্ছে কি p/q আকারের সংখ্যাকে p/q আকারের সংখ্যাকে ভগ্নাংশ বলে। আচ্ছা, কিন্তু কিছু শর্ত আছে। p/q আকারের সংখ্যাকে ভগ্নাংশ বলে। কি কি শর্ত? 1 নম্বর শর্তটা যদি আসি, p, q পরস্পর সহমৌলিক হইতে হবে। p ও q কি হবে? পরস্পর সহমৌলিক হবে। 2 নম্বর শর্ত হচ্ছে কি, কিউটা কি হবে? নট ইকুয়াল 0, নট ইকুয়াল 1। কিউ এর মানটা অবশ্যই 0 হওয়া যাবে না এবং 1ও হওয়া যাবে না। 3 নম্বর, এইখানে এই শর্তটার মধ্যে কিছুটা মিল আছে। 2 এবং 3 এই দুটো শর্তের মধ্যে কিছুটা মিল আছে। তো আমরা p/q, এই p/q এ যে প্রকাশ করতে হবে এর কোনো মানে নাই, a/b-ও আমরা বলতে পারি। তো আমি এখানে p দ্বারা প্রকাশ করছি। p/q আকারের সংখ্যাকে ভগ্নাংশ বলে যদি শর্তগুলো পালন করে। p ও q পরস্পর সহমৌলিক হইতে হবে, কিউ এর মানটা 0 এবং 1 হওয়া যাবে না, কিউ এর মান অবশ্যই 0 থেকে বড় হইতে হবে। এই শর্তগুলো যদি পালন করে তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা ভগ্নাংশ। যেমন আমরা উদাহরণ হিসেবে আমি এখানে বলতে পারি, যদি 1/2 আমি এটাকে
একটা ভগ্নাংশ বলতে পারি। কারণ কি, আমার এই শর্তগুলো দেখো পালন করতেছে। কীরকম পালন করতেছে? পি কিউ পরস্পর সহমৌলিক হইতে হবে, অবশ্যই 1 এবং 2 এর গসাগু 1, তাহলে এটা সহমৌলিক হচ্ছে, প্রথম শর্তটা পালন করতেছে। কিউ এর মান 0, 1 হওয়া যাবে না, অর্থাৎ 1 এবং 0 হওয়া যাবে না, এখানে 2 আছে, তার মানে দ্বিতীয় শর্তটাও পালন করতেছে। তৃতীয় শর্তটা কি বলতেছে? কিউ এর মানটা 0 থেকে বড় হইতে হবে, অবশ্যই এখানে 2 0 থেকে বড়, তাহলে আমি এটাকে ভগ্নাংশ বলতে পারি। আমি যদি এখন 4/8 আমি লিখি, 4/8 আমি এই সংখ্যাটা লিখছি, এটাকে আমি কি ভগ্নাংশ বলতে পারবো কিনা সেটা এখন আমি দেখব। ভগ্নাংশ বলবো কখন? আমার যদি শর্ত পালন করে, তাহলে আমি ভগ্নাংশ বলতে পারবো, অন্যথায় ভগ্নাংশ বলতে পারবো না। তাহলে দেখো এইখানে পি আর কিউ 1 নম্বর পরস্পর সহমৌলিক কিনা সেটা এখন আমাকে যাচাই করতে হবে। আমি কি বলছিলাম, সহমৌলিক কাকে বলে? সংখ্যাদ্বয়ের যদি গসাগু 1 হয় তাহলে আমরা পরস্পর সহমৌলিক বলতে পারবো। তাহলে 4 এবং 8 এর গসাগু 1 নয়, অবশ্যই বেশি আছে, তাহলে এটা পরস্পর সহমৌলিক নয়। 1 নম্বর শর্তটা মানতেছে না, কিন্তু 2 এবং 3 মানে। তো 1 নম্বর শর্ত যেহেতু মানতেছে না, তাহলে আমরা ভগ্নাংশ বলতে পারবো না। তাহলে এটাকে কি করতে হবে? এটাকে ছোট করে নেওয়া যাবে। 2 তো 4 × 4, 4 × 2 = 8, অর্থাৎ হাফ। তাহলে এটাকে আমি ভগ্নাংশ বলতে পারবো, কিন্তু এটাকে ভগ্নাংশ বলতে পারবো না। তাহলে আমার শর্ত যদি পালন করে 3টা, তাহলে আমি ভগ্নাংশ বলতে পারবো, না হলে অন্যথায় ভগ্নাংশ বলতে পারবো না। এখন দেখো, আমি যে 2 নম্বর শর্তটা আমি এখানে লিখছি, আমি যদি এইখানে 2/0 দিই, এটাকে আমি ভগ্নাংশ বলতে পারবো না, কারণ 2 নম্বর শর্ত বলছে কি, নট 0, কিউ এর মান নট 0। অবশ্যই কিউ এর মান 0 হওয়া যাবে না, যদি হয় তাহলে এটা ম্যাথ ইরোর ক্যালকুলেটারে চাপবা, এটাকে অসংজ্ঞায়িত মান বলা হচ্ছে, তাহলে এটা আমার ভগ্নাংশ হতে পারে না। আরেকটা যদি বিষয়, 2/1, আমরা কখনো নিচে যেটাকে আমরা হর বলি, এই হরটাকে কখনো 1 ইউজ করি না, 1 দেওয়াও যাবে না, দেওয়া না দেওয়া সমান। আমরা প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তুর সাথেই একটা 1 গুণ এবং ভাগ অবস্থায় থাকে, তাহলে এটাকেও আমরা ভগ্নাংশ বলতে পারবো না, এটা মূলত একটা পূর্ণ সংখ্যা 2। তো এই শর্তগুলো যদি পালন করে, তাহলে আমরা বলতে পারবো যে এটা ভগ্নাংশ, অন্যথায় আমরা ভগ্নাংশ বলতে পারবো না। তাহলে P/Q আকারের সংখ্যাকে ভগ্নাংশ বলে যদি এই 3টে শর্ত পালন করে। আমাদের মনে রাখতে হবে, শর্তগুলো অবশ্যই পালন করতে হবে। এখন তারপরে যদি আসি আমি, তাহলে কি হবে? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাটা কি? যেটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ P/Q আকারে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। P/Q আকারে যেটা প্রকাশ করা যায়, এটা হচ্ছে মূলদ সংখ্যা। যেটা সহজ কথায় যেটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, সেটাই মূলদ সংখ্যা। যেটা যাবে না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো যেটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে মূলদ সংখ্যা, আর যেটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন সকল শূন্য সহ সকল পূর্ণ সংখ্যায় কিন্তু মূলদ সংখ্যা। ভালো করে মনে রাখতে হবে, মূলদ এবং অমূলদের মধ্যে অনেক সময় কিন্তু আমরা ধরতে পারি না যে কোনটা মূলদ আর কোনটা অমূলদ। আমাদের লক্ষ্য রাখতে হবে, যেটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটা মূলদ, যেটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অমূলদ। এখন যদি আমি আসি, আর কোন সংখ্যাগুলো অমূলদ? শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। আর অমূলদ কোনটা? যেটা দশমিকের পর। যেমন মনে করো আমি একটা 4.2831 ... ইত্যাদি, এটা আমি লিখলাম। যদি দশমিকের পর অসীম পদ থাকে, দশমিকের পর অসীম সংখ্যাগুলো থাকে দশমিকের পরে, তখন সেটা অমূলদ সংখ্যা। আর যেটা দশমিকের পর সসীম, যেমন 4.28 মনে করো, 28, দশমিকের পর 28 লিমিট আছে, অর্থাৎ সসীম, লিমিট আছে, এটাকেই বলা হয় কি? মূলদ। আর এটাকে অমূলদ। যেটা দশমিকের পর অসীম সংখ্যা থাকবে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা, দশমিকের পর যেটা সসীম সংখ্যা লিমিট থাকবে সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। আমাদের
এটা কিন্তু ধরতে হবে। তো আমি যদি একটা জিনিস ভালোভাবে মনে রাখতে পারি, যেটা দশমিকের পর অসীম সংখ্যা আছে সেটাই হচ্ছে আমার কি সংখ্যা, অমূলদ সংখ্যা, বাকি সকল সংখ্যায় হচ্ছে মূলদ সংখ্যা। এখন আমি আসবো দশমিক ভগ্নাংশ সংখ্যা। দশমিক ভগ্নাংশ কোনটা? আমরা যে কোনো সংখ্যাকে, যে কোনো ভগ্নাংশকে দশমিক আকারে লিখতে পারি। যেমন যেমন আমি যদি এইখানে হাফ লিখবো 1/2, এটা কি দশমিক আকারে প্রকাশ করলে 0.5, অর্থাৎ এটাও ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো এটাকে এইভাবে প্রকাশ করাটাই হচ্ছে দশমিক ভগ্নাংশ, আর এইভাবে প্রকাশ করাটা হচ্ছে ভগ্নাংশ বলা হচ্ছে। এখন দশমিক ভগ্নাংশ দুই প্রকার আছে, একটা সসীম ভগ্নাংশ, একটা অসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশটা কি? এইটাই হচ্ছে সসীম, যেটা হচ্ছে দশমিকের পর লিমিট আছে এরকম, এটা হচ্ছে তোমার হচ্ছে সসীম দশমিক। আর যেটা হচ্ছে আমি যদি লিখি 2, 2, 1, 3, 5, 6 ডট ইত্যাদি, যেটা দশমিকের পর অসংখ্য সংখ্যা আছে সেটাকেই বলা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। আর যেটা লিমিট আছে অর্থাৎ সসীম, সেটা হচ্ছে 2 ঘর, 3 ঘর, 4 ঘর দশমিকের পর এরকম সংখ্যা হচ্ছে তোমার হচ্ছে সসীম। এখন যদি আমি আসি বাস্তব সংখ্যা, এতক্ষণ যে জিনিসগুলো আমরা জানলাম এগুলোর উপর ভিত্তি করে বাস্তব সংখ্যাটা হবে এরকম, সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। তো বাস্তব সংখ্যা আবার 3 প্রকার। বাস্তব সংখ্যা 3 প্রকার কিরকম? একটা হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে ঋণাত্মক বাস্তব সংখ্যা। 1 নম্বর বাস্তব সংখ্যা হচ্ছে 3 প্রকার, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ধনাত্মক সংখ্যা, 2 নম্বর হচ্ছে ঋণাত্মক সংখ্যা, 3 নম্বর হচ্ছে অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা। তো আমরা বাস্তব সংখ্যা হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে কি ধনাত্মক সংখ্যা, আরেকটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, আরেকটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তো আমি সংখ্যা রেখার মাধ্যমে এটা যদি বুঝাই তো অনেকটা ক্লিয়ার হয়ে যাবা, ভালো বুঝতে পারবা। ধনাত্মক সংখ্যাটা কোনটা? শূন্যের চেয়ে বড় সকল সংখ্যাই হচ্ছে ধনাত্মক সংখ্যা। 1 নম্বর কি? ধনাত্মক সংখ্যা। শূন্যের চেয়ে বড় সকল সংখ্যায় ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা, শূন্যের চেয়ে ছোট সকল সংখ্যায় হচ্ছে ঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা কি? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যায় হচ্ছে অঋণাত্মক সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। আমি আবার বলতেছি, ধনাত্মক সংখ্যা কাকে বলে? শূন্যের চেয়ে বড় সকল সংখ্যায় হচ্ছে ধনাত্মক সংখ্যা, শূন্যের চেয়ে ছোট সকল সংখ্যা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। এইখানে 1 এবং 3 অর্থাৎ ধনাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যার মধ্যে পার্থক্য কি? তাহলে অঋণাত্মক হচ্ছে 0। শূন্য কি? শূন্য ধনাত্মকও নয়, ঋণাত্মকও নয়, কি? অঋণাত্মক। আর শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে অঋণাত্মক সংখ্যা, অর্থাৎ সকল ধনাত্মক সংখ্যাগুলোও অঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা পাচ্ছি কি? শূন্য তাহলে কি সংখ্যা? অঋণাত্মক সংখ্যা। আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তোমরা সবাই এটা বারবার একটু পড়বা, রিডিং দিবা, দেওয়ার পর যেটা আসবে আমরা পরবর্তী ক্লাসে এর বাকি যে নিয়মগুলো আছে সেগুলো আলোচনা করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।